তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করতে জোর প্রস্তুতি বিএনপির। ঢাকার বুকে পা রাখবেন 25 ডিসেম্বর বেলা 11:55। বিমানবন্দর থেকে যাবেন এভারকেয়ারে। বাংলাদেশ বিমানের ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দর। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত 55 বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত আছে তাকে ছাড়িয়ে যায়। মানুষের যে উপস্থিতি যেটা হবে এটা হবে ঐতিহাসিক। বিএনপি মনোনীত প্রার্থীদের সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠক, নির্বাচনী কৌশল ও দায়িত্ব পালনের নানা দিক নির্দেশনা, শরিকদের আসন ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত কাল। এই নির্বাচনটা সর্বকাল একটা কঠিন নির্বাচন হচ্ছে, এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া। যুবক আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, নিতে পারছেন চিকিৎসা। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার আশা মেডিকেল বোর্ডের, দেশবাসীর দোয়া কামনা। নির্বাচন গণভোটের প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং, পর্যবেক্ষক ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি পররাষ্ট্রের। জেআইসি সেলে গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিচার শুরুর আদেশ। ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল, গ্রেফতারি পরোয়ানা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি, সিঙ্গাপুরে অস্ত্রোপচারের অনুমতি পরিবারের। হত্যা চেষ্টায় জড়িতরা গ্রেফতার না হলে দেশ অচল করার হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চে। এবং আইএমএফ থেকে ধার করে নয়, নিজেদের সক্ষমতায় রিজার্ভ বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতি ভেঙে পড়ার শঙ্কা দেখছেন না গভর্নর। বিশ্বের সবচেয়ে বেশি ঋণ খেলাপি বাংলাদেশে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করতে জোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। 25 ডিসেম্বর বেলা 11:55 ঢাকায় পৌঁছাবেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অসুস্থ মাকে দেখতে যাবেন এভারকেয়ার। দুপুরে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। 1/11 তত্ত্বাবধায়ক সরকারের আমলে লন্ডনে চলে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর আওয়ামী শাসন আমলের পুরোটাই কাটে তার নির্বাসিত জীবন। 5 আগস্ট পরবর্তী সময়ে তার দেশে ফেরা নিয়েছিল নানা জল্পনা কল্পনা। 23 নভেম্বর তার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর দেশে ফেরার বিষয়টি একক সিদ্ধান্ত নয় বলে বার্তা দেন। তবে 12 ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে কেন্দ্র করে গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটি। বৃহস্পতিবার ওই কমিটি বৈঠক করে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। পরে জানানো হয় বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। আমরা যে অভ্যর্থনা কমিটি গঠন করেছি তার আহ্বায়ক এবং সদস্য সচিব জনাব রুহুল কবির রিজভী এবং মিডিয়া সেলের প্রধান জনাব পাবেল, ডাক্তার পাবেল, সিকিউরিটি টিমের প্রধান সহ ব্রিগেডিয়ার শামস সহ সরেজমিনে বিমানবন্দরে যেখানে তিনি অবতরণ করবেন সেই জায়গা থেকে কিভাবে কোথায় বসবেন এবং গাড়িতে উঠবেন এবং সমস্ত রাস্তা যে দিক দিয়ে উনি এভারকেয়ার হসপিটালে যাবেন, ওখান থেকে বাসায় আসবেন। সালাউদ্দিন আহমদ আরও জানান, শৃঙ্খলা বজায়ের পাশাপাশি অভ্যর্থনার জায়গা নিয়েও চলছে যাচাই বাছাই। নিরাপত্তার বিষয়টি আলাদাভাবে সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে, সব বিভাগীয় প্রধানদের সাথে আমাদের নিরাপত্তা টিমের যিনি প্রধান এবং অন্যান্য সদস্য আছেন তারা সমন্বয় করছেন বেশ কয়েকদিন থেকে। সরকারের পক্ষ থেকে আমরা বেশ সহযোগিতা পাচ্ছি। সমাবেশের প্রসঙ্গে জানতে চাইলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঐতিহাসিক জনসমাগমের জন্য প্রস্তুতি চলছে। ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে কমিটির সদস্যরা নিরলসভাবে কাজ করছেন বলে জানান বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যস্ততা বেড়েছে বিএনপিতে। দল মনোনীত প্রার্থীদের প্রস্তুত করতে
দিনভর চলে বৈঠক। জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচনী কৌশল আর দায়িত্ব পালনে প্রার্থীদের দিক নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন নেতারা। এদিকে যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে শুক্রবার। আর সম্মানজনক আসন বন্টনের প্রত্যাশা জানিয়েছেন শরিক দলের নেতারাও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নানা শঙ্কা আর টানাপোড়েনের মাঝেও ভোট নিয়ে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দল মনোনীত প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয় বৃহস্পতিবার সকালে। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যরা জানান, মূলত নানা বিষয়ে দিক নির্দেশনা দিতেই ডাকা হয়েছে প্রার্থীদের। অনেক প্রার্থীরা আছে তো নতুন, যারা আগে নির্বাচন করে নাই, তাদেরকে একটু বোঝানো হচ্ছে। আর এই সময় নির্বাচনটা তো একটা, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে এই নির্বাচনটা সর্বকালের একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে, এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া। সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়েও কথা বলেন সিনিয়র নেতারা। জানান, ভুলের ধারাবাহিকতা বজায় রেখেছে একটি দল, নির্বাচন নিয়েও চলছে ষড়যন্ত্র। 2 ফেব্রুয়ারি নির্বাচন ভোট দিবে, সেই ভোটটাকে নস্যাৎ বা বানচাল করার জন্য একটা চক্র কাজ করছে। সেটা যদিও দৃশ্যমান না, তবে পর্যায়ক্রমে এগুলো দৃশ্যমান হবে। ভুলের দল এরা 47-এ ভুল করছে, 71-এ ভুল করছে, এখনো ভুল করতেছে। একই সঙ্গে বৈঠক হয়েছে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গেও। শরিক নেতারা জানান, দয়া দাক্ষিণ্য নয়, লড়াইয়ের ঐক্য আগামী সংসদেও ধরে রাখতে সম্মানজনক আসন সমঝোতা চান তারা। আমরা তো নিশ্চয়ই চাইবো যে একটা সম্মানজনক, একটা মর্যাদা সম্পন্ন একটা আসন সমঝোতা হবে। এবং আমি ইতিমধ্যে বিএনপি নেতৃবৃন্দকে বলেছি, আসনের ব্যাপারটা এটা কোনো তরফ থেকে কোনো দয়া দাক্ষিণ্যের কোনো বিষয় না। আর শরিকদের আসন ছাড়ের বিষয়ে শুক্রবার সিদ্ধান্ত আসার কথা জানিয়েছেন বিএনপি নেতারা। যুবপৎ আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো, সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। বুধ এবং বৃহস্পতিবার 2 দিনে 200 আসনে মনোনীত প্রার্থীদের সঙ্গে বৈঠক হয় গুলশানে। অবশিষ্ট 72 প্রার্থীর সঙ্গে বৈঠক হবে শনিবার। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ব্রিফিংয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন কথা বলেছেন। আশা প্রকাশ করেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন বেগম জিয়া। এ সময় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে চেয়েছেন দোয়া। শ্বাসকষ্ট সহ নানা জটিলতায় স্বাস্থ্যের অবনতি হলে গত 23 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সংক্রমণ ছড়িয়ে পড়ে হার্ট এবং ফুসফুসে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বিশেষায়িত মেডিকেল বোর্ডের অধীনে বেগম জিয়ার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার দুপুরে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন ডাক্তার জেড.এম. জাহিদ হোসেন। তিনি জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল, তবে ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন তিনি। পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে, সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল, আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। সেজন্যই চিকিৎসক সহ ওনার সাথে সম্পৃক্ত সবাই, আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। এ সময় ডাক্তার জাহিদ দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান। দেশের মানুষের কাছে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য আহ্বান জানাতে চাই, যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের অকুণ্ঠ ভালোবাসা, শ্রদ্ধা এবং দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আবারও সুস্থ হয়ে বাংলাদেশের রাজনীতি তথা বাংলাদেশে ওনার যথাযথ ভূমিকা রাখতে পারেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া টানা 26 দিন ধরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। দুপুরে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এমন তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলটির পক্ষ থেকে বলা হয়, ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হয়েছে।
হাদির কিছু হলে দেশের মজলুম জনতাকে শাহবাগে জড়ো হওয়ার অনুরোধ করা হয় ওই বিজ্ঞপ্তিতে। হত্যার চেষ্টায় জড়িতরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান করে পুরো দেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেয় ইনকিলাব মঞ্চ। জড়িতরা যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যে কোনো মূল্যে দেশে ফেরত আনতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে উল্লেখ করে দূতাবাসগুলোর নিরাপত্তার ব্যাপারেও এ সময় প্রতিশ্রুতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট বিষয়ে কূটনীতিকদের জন্য অবহিতকরণ সভার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুর 2:30টা থেকে ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, পাকিস্তান, স্পেন, নরওয়ে, শ্রীলঙ্কা, আলজেরিয়া, ব্রুনাই, তুরস্ক, অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের পতাকাবাহী গাড়ি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করতে শুরু করে। এছাড়া জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বহনকারী গাড়িও পদ্মায় প্রবেশ করতে দেখা যায়। ছিল পতাকাবিহীন বেশ কয়েকটি গাড়িও। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সংক্ষিপ্ত ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে উন্নয়ন অংশীদার, বিদেশি কূটনীতিক এবং গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের অবহিত করেন। নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে উল্লেখ করে পররাষ্ট্র সচিব পর্যবেক্ষক পাঠানোর জন্য কূটনীতিকদের আমন্ত্রণ জানান। এছাড়া সশস্ত্র বাহিনী সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক এবং সচেষ্ট রয়েছে বলেও জানানো হয়। দূতাবাসগুলোর নিরাপত্তার ব্যাপারেও প্রতিশ্রুতি দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ব্রিফিংয়ে ঢাকাস্থ দূতাবাসগুলোর প্রায় 40 জন কূটনীতিক উপস্থিত ছিলেন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে। লক্ষ্মীপুরে ভোটের অনুষ্ঠানে বিএনপি ইসলামী আন্দোলন সমর্থকদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত 5, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। জিআইসি সেলে গুমের মামলায় শেখ হাসিনা, ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক সহ 13 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রসিকিউশন বলছে, জুলাই আগস্টের আন্দোলন দমনে শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, ছাত্র জনতা হত্যায় অস্ত্র হাতে মাঠে ও গুলি ছুটতে দেখা যায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্র জনতার বিপক্ষে ছাত্রলীগকে মাঠে থাকার নির্দেশনাও দেন সংবাদ সম্মেলনে। বৃহস্পতিবার জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ এই 3টি বাহিনী সরাসরি আক্রমণে অংশগ্রহণ করেছে এবং নির্মম নিষ্ঠুরভাবে ছাত্র জনতার আন্দোলন দমনে তারা হত্যাকাণ্ড চালিয়েছে। আসামিরা পলাতক থাকলেও ন্যায় বিচারের পথ বন্ধ থাকবে না বলে মন্তব্য করেন তাজুল ইসলাম। ন্যায় বিচার তাদের এই পলায়নের জন্য বসে থাকবে না। এদিন আওয়ামী লীগের আমলে ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেলে 26 জনকে গুম, নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী ও 11 সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। অপহরণকালীন সময় আমি ছিলাম কি ছিলাম সেটি বিবেচ্য নয়, বরং এই যে টোটাল প্রক্রিয়া এর মধ্যে কোনো একটি সময় যদি আসামির কোনো ধরনের কন্ট্রিবিউশন থেকে থাকে তাহলে তিনি এর জন্য লায়াবল হবেন। আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগ ডিনাই করেছেন এবং নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেছেন। এদিকে র্যাবের টিএফআই সেলে গুম, অপহরণ ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে বিচার শুরুর বিষয়ে 21 ডিসেম্বর আদেশের দিন ধার্য রয়েছে। এই মামলায় গ্রেফতার রয়েছেন সাবেক বর্তমান 13 সেনা কর্মকর্তা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে একটি বেসরকারি টেলিভিশনের প্রোগ্রামে সংঘর্ষে জড়ালো ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপির নেতাকর্মীরা। এতে 5 জন আহত হয়েছেন।
রামগঞ্জ সরকারি কলেজ মাঠে একটি বেসরকারি টেলিভিশনের ভোটের অনুষ্ঠানে এক সাধারণ শিক্ষার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারিকে প্রশ্ন করেন। জানিয়ে উত্তেজনা দেখা দিলে ইসলামী আন্দোলন ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় তাদের মধ্যে। এই ঘটনায় উভয় পক্ষের 5 জন আহত হন। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সন্ধ্যার সময় আরও থাকছে। হাজারীবাগে ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাতারা রুমির মরদেহ উদ্ধার। পারিবারিক কলহে আত্মহত্যা ধারণা আইন শৃঙ্খলা বাহিনীর। আইএমএফ থেকে ধার করে নয়, নিজেদের সক্ষমতায় দেশের রিজার্ভ বাড়াতে চান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতি চাপে পড়বে না বলেও মনে করেন তিনি। ব্যাংক খাতে হরিলুটের ফলে বিশ্বের শীর্ষ ঋণ খেলাপি দেশের তালিকায় প্রথম সারিতে পৌঁছে গেছে বাংলাদেশ, যার প্রধান কারণ রাজনৈতিক হস্তক্ষেপ। দুপুরে ব্যাংকিং খাতের সংস্কার, চ্যালেঞ্জ এবং উত্তরণ শীর্ষক সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। এ সময় ব্যাংকাররা বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংকিং সেক্টর সংস্কার সম্ভব নয়। ব্যাংকিং সেক্টর যা কিছু করি সেটা করলে কি সব হয়ে যাবে? হবে না। সেমিনারে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, কেন্দ্রীয় ব্যাংকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। প্রয়োজনে ব্যক্তি খাতের ব্যাংকারদের কাজে লাগানোর পরামর্শ তার। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাটা নিশ্চিত করতে হবে। এখানে রাজনৈতিক বা প্রভাবশালীদের প্রভাবের কাছে নতি স্বীকার করা যাবে না। এ সময় গভর্নর বলেন, নির্বাচন সামনে রেখে অর্থনীতি ভেঙে পড়ার কোনো আশঙ্কা নেই। ধার নিয়ে নয়, নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে রিজার্ভ বাড়ানোর প্রতি জোর দেন তিনি। এখন যদি আমাকে বলেন সামনে ইলেকশন, বাংলাদেশের অর্থনীতি কি ভেঙে যাবে, আমি বলবো না, অ্যাবসলিউটলি কোনো সম্ভাবনা নাই। আমাদের রিজার্ভ আমাদেরই বাড়াতে হবে। ধার করে আইএমএফ এর থেকে অর্থ নিয়ে, বিশ্বব্যাংকের অর্থ নিয়ে আমাদের রিজার্ভ বাড়ানো সম্ভব নয়, উচিত না। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের জন্য প্রয়োজনে আন্দোলন করার কথাও বলেন তিনি। বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা পৃথিবীর সব সেন্ট্রাল ব্যাংকে আছে, কাজে এই আইনটা খুব প্রয়োজন। এটা নিয়ে দরকার হলে আমাদেরকে আন্দোলন করতে হবে, আপনাদেরকে কথাবার্তা বলতে হবে, সবাইকে বলতে হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব শেষ করার আগে বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করে যাবে বলেও আশা করেন গভর্নর। সময় ইন্টারিম গভর্নমেন্ট যেন বলতে পারে বাংলাদেশ ব্যাংককে তারা স্বাধীন করে দিয়ে দিয়েছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানী ঝিগারতলায় ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাতারা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে তাদের ধারণা পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন রুমি। রাজধানীর জিগাতলার কাঁচাবাজারের এই ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাতারা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। রুমি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী ছিলেন। বৃহস্পতিবার ভোর 4টার দিকে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়। হোস্টেলের মালিক জানান, নভেম্বরের 23 তারিখে আসেন রুমি। চাকরি হওয়ায় চলতি মাসের 25 তারিখেই চলে যাওয়ার কথা ছিল তার। রাতে অসুস্থতার খবর পেলে খোঁজ নিতে যান হোস্টেলের পরিচারিকা। পরে সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেন ঝুলন্ত অবস্থায়। জান্নাত আপনি দরজা খোলেন না কেন? তখন খোলেন না, তখন একটু জোরে ধাক্কা দিছে। বোর্ডের দরজা তো, ওই দরজাটা খুলে গেছে। পর যখন ও দেখছে, দেখেই ও চিৎকার করছে এবং চিৎকার করে ও সেন্সলেস হয়ে গেছে। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে বেশ কিছুদিন হতাশায় ভুগছিলেন রুমি। ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা তাদের। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কিছুদিন ধরেই তিনি হতাশাগ্রস্ত ছিলেন। হতাশা থেকে এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। পোস্টমর্টমের রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার সুরাহার ক্ষেত্রে, তো সেটি হলে পরে আমরা পরবর্তীতে আরও আপনাদেরকে অবহিত করতে পারব। মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জান্নাতারা রুমির গ্রামের বাড়ি নওগাঁ জেলার নাজিরপুর উপজেলার পত্নীতলা গ্রামে। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। এবার দেশের বাইরের খবর। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের বৈঠকের মধ্যেই কৃষকদের বিক্ষোভে উত্তাল বেলজিয়ামের ব্রাসেলস। কৃষিখাতে বাজেট কাটছাঁটের আশঙ্কায় ইউর বিরুদ্ধে আন্দোলনে কৃষকরা। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউরোপা ভবনের আশপাশে সড়ক অবরোধ, আলু ও ডিম নিক্ষেপের ঘটনায় পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে। ইউরোপীয় পার্লামেন্টের কাছেও আলাদা সমাবেশ হয়। ইউর সঙ্গে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া এই 5 দেশের মধ্যে প্রস্তাবিত চুক্তিতে 15 বছরে প্রায় সব পণ্যের শুল্ক তুলে নেয়ার কথা রয়েছে। দেখছেন সন্ধ্যার সময়। 2027 বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়ার বিবেচনায় কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বিসিবি। তাই আইপিএলের মাঝে 8 দিনের জন্য
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুস্তাফিজকে দলে চায় বিসিবি, জানিয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আমরা সব হিসাব কিতাব করে দেখেছি যে প্লাস মাইনাস করে যে ওর প্রেজেন্সটা আমাদের জন্য জরুরি। আমাদের এক্সিস্টিং যে স্ট্রেংথ আছে সেখানে ও থাকলে সেটা আরও বেশি শক্তিশালী হয়, সেই বিবেচনায় এটা করা। দল 28 তারিখে চলে যাবে বেঙ্গালুরুতে। ওখানে আমরা দুটো প্র্যাকটিস ম্যাচ খেলছি বিশ্বকাপের ইমিডিয়েট আগে, একটা নামিবিয়ার সাথে এবং একটা আফগানিস্তানের সাথে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করতে জোর প্রস্তুতি বিএনপির। ঢাকার বুকে পা রাখবেন 25 ডিসেম্বর বেলা 11:55 বিমানবন্দর থেকে যাবেন এভার কেয়ারে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, নিতে পারছেন চিকিৎসা। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার আশা মেডিকেল বোর্ডের, দেশবাসীর দোয়া কামনা। এবং জিআইসি সেলে গুমের মামলা শেখ হাসিনা সহ 13 জনের বিচার শুরুর আদেশ। ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল, গ্রেফতারি পরোয়ানা। এই ছিল সন্ধ্যার সময়। এরপর নির্বাচনের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী ফারুক ভিয়া রবিন। ধন্যবাদ রাব্বি। নির্বাচনের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।